প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে সকালেই দুটো পোস্ট দেখলাম। মানে একটা পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, আর তার একটা রিয়াকশান দিয়েছেন নরেন্দ্র মোদি। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট, দেখতে পাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প কার্যত, আমি জানি না এই কথাটা বললে মানে কেমন লাগবে, মোদির কাছে কার্যত মাথাটা নত করে দিলেন। দেখুন, উনি বলছেন যে সব সমস্যা দূর হয়ে যাবে, বাণিজ্যিক সমস্যা দূর হয়ে যাবে, তারপরে সব কথা হবে, মানে যে সপ্তাহ আসছে, মানে কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে, মোদি আমার খুব ভালো বন্ধু বলে। দেখুন কীরকম লিখেছেন ডোনাল্ড ট্রাম্প। তো উনি যখন লিখেছেন তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উনিও একটা রিয়াকশান দিয়েছেন। ঠিক আছে, যেটা দেওয়া হচ্ছে, আমরা খুব ভালো মানে পার্টনার হতে পারি। তো উনি একটা পজিটিভ রিয়াকশান দিয়েছেন। তো তাহলে কি দাঁড়ালো? বেশ তো গরম গরম কথা, 50% শুল্ক চাপিয়ে দেওয়া, কত কি হলো না? তখন তো নরেন্দ্র মোদি বললেন যে এসব তো আমি মানব না, রাশিয়ার সঙ্গে ব্যবসা করা চলবে না, করলে শুল্ক বেশি চাপিয়ে দেব, আমাদের দেশে যেখানে ভালো সেখানে করব। এত খবরদারি করার কি আছে, এত মাতব্বরি করার কি আছে? নরেন্দ্র মোদি মানেননি। নরেন্দ্র মোদি কূটনৈতিক চালটা চাললেন, আমাদেরকে এরকম গর্ব দেখানো হচ্ছে, ঠিক আছে আমরাও বিকল্প একটা রুট খুঁজবো এবং বিশ্বকে সেই বার্তা দেব। তাই দিয়েছেন। রাশিয়া, চীন, সেই ছবি দর্শক এখন আমি দেখাতে পারছি না, দেখেছেন আপনারা। মানে মিটিং তো হয়েইছে চীনেতে গিয়ে, সেখানে রাশিয়ার যিনি ছিলেন মানে পুতিন এবং চীনের, তা তো ছিলেনই, কিন্তু থাকার মধ্যেও নরেন্দ্র মোদি যে কৌশলটা আমি মনে করি অবলম্বন করেছিলেন, পিকচার, ছবি। কারণ ছবি কথা বলে, একটা ছবি হাজারটা কথা বলে। উনি যে ছবিটা সেখানে গিয়ে দেখিয়েছিলেন, তার একসঙ্গে কতটা মানে মানে মিশছেন, একে অপরকে সৌজন্য দেখাচ্ছেন, বার্তা দিচ্ছেন, সেটা কিন্তু বিশ্বে সেই ছবি ভিডিও কিন্তু এসছিল। আর তারপরই আমি দেখছি ডোনাল্ড ট্রাম্প যেন কেমন একটা গুড়িয়ে গেছেন। এখন বলছেন আসুন, বুকে আসুন, বুকে আসুন, মোদিকে ডাকছেন। কেন এতটা এইরকম হয়ে গেল? ওভারঅল পরিস্থিতি কি? এবং আপনারা জানেন এই শুল্ক চাপানো নিয়ে ওখানে কোর্টে মামলা হয়েছিল, কোর্ট পর্যন্ত বলেছে যে এ কী হচ্ছে জোর জবরদস্তি, এটা কেন? তাতেও ট্রাম্প বলছিলেন না, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। কোর্টের অর্ডারকেও আমাদের এখানকার মুখ্যমন্ত্রীর মতো আর কি তোপ দাগা শুরু করে দিয়েছিলেন। কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প আবার পোস্ট করেছেন, বুকে আসুন, বুকে আসুন, আমার ভালো বন্ধু নরেন্দ্র মোদি। তো আমি এ নিয়ে দর্শক একটু ব্যাখ্যা চাইব, আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। ব্রিগেডিয়ার দেবাশিস দাস, উনি শুধু ব্রিগেডিয়ার না, উনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, আমার মনে হয় যারা ওই আইআর নিয়ে যারা পড়াশোনা করেছেন তার তুলনায় কম যান না। এত চর্চা করেন, নিজে বইয়েও লিখেছেন অনেক 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 বিষয়ে। তো মানে সমস্ত দেশের মানে ইতিহাস থেকে শুরু করে বর্তমান ইকোনমি সব মানে খোঁজ খবর রাখেন, সেই জন্যই ওনাকে বারবার নেওয়া। আমি ব্রিগেডিয়ার দাসকে সকাল সকাল নিয়েছি। ব্রিগেডিয়ার দাস, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আরও একবার। আমি তো পোস্ট দেখলাম, তার রিয়াকশান দেখলাম প্রধানমন্ত্রীর, তার মানে পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে? এখন আগে দেখছিলাম একে অপরের মুখ দেখা দেখি, ব্যাপারটা ছিল না। এখন তো দেখছি বুকে আই, বুকে আই, মানে বুকে আসুন, বুকে আসুন বলছেন ট্রাম্প। কী ব্যাপার, হঠাৎ করে এতটা পরিবর্তন? তাহলে মোদির কূট চালে কি কাত হয়ে গেলেন ট্রাম্প? শফিকুল, নমস্কার তোমাকে এবং তোমার লক্ষ লক্ষ দর্শকদের। একটা ভালো খবর দিয়ে এবং ভালো টপিক দিয়ে আজকে দিনটা শুরু হলো। নেপালে যা চলছিল তারপরে মনটাই খারাপ ছিল, তো এখন এটা দেখলাম এবং কয়েকটা কথা বলবো। দেখুন, যেটা দেখা গেল ওভারঅল, যে আমেরিকা কিছুদিন ধরে, মাসখানেক ধরে যেটা করছিল, একটা দৈত্য লাফিয়ে বেড়াচ্ছিল তার ক্ষমতার দম্ভে, তার অর্থ ক্ষমতার দম্ভে। এটা না বুঝে যে পৃথিবীতে শক্তি, অর্থনৈতিক বা পেশি শক্তি একমাত্র শক্তি না, আরো অনেক রকম শক্তি পৃথিবীতে হয়। এইবার সেইটা খুব ভদ্রতার সাথে, মার্জিত ভাবে, অত্যন্ত দৃঢ়তার সাথে ভারতবর্ষ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী শিখিয়ে দিলেন ওনাকে। আনন্দের কথা যে উনি শিখেছেন, এটা অতি আনন্দের কথা। এবং হয়তো ওনার স্বভাব একটু মানে রামের সুমতি আমরা বলতাম, মনে হচ্ছে রাবণের সুমতি হচ্ছে আর কি। যাই হোক, এইবার আসি যে কি হলো। প্রথম কথা হচ্ছে, ভারতকে সোজা করবার জন্য উনি মানে আমেরিকার রাষ্ট্রপতি সারা পৃথিবীটাকে একটা ব্যবসাদারের চোখ দিয়ে দেখতেন
এটা বুঝতেন না যে উনি আম্বানি বা আদানির মতো ব্যবসাদার না, উনি সর্ববৃহত্তর দেশের রাষ্ট্রপতি। ব্যবসার বাইরেও অনেক কিছু থাকে। ভারত যদি ওনার থেকে একটা পয়সাও ব্যবসা না করে, তাও ওনার যদি বুদ্ধিমান হন, ভারতকে খুশি করে চলা উচিত। কারণ ওনার যে প্রধান শত্রু এবং প্রতিযোগী, তাকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা এই গোলার্ধে একমাত্র ভারতবর্ষ রাখে, পাকিস্তান রাখে না। যতই উনি আসিম মুনিরের সাথে লাঞ্চ করুন, ডিনার করুন, ব্রেকফাস্ট করুন, যতই, এবং নোবেল পিস প্রাইজ পেলে আমেরিকার কোনো লাভ হবে না, ওনার ব্যক্তিগত লাভ হতে পারে। সেইটা মনে হয় আমেরিকার যারা পলিসি কন্ট্রোল করে, সিআইএ এর লোকেরা, আমেরিকার কিছু শুভ বুদ্ধি সম্পন্ন লোক ওনাকে বুঝিয়েছেন, এবং আনন্দের কথা উনি বুঝেছেন। এইবার হলো ব্যাপারটা কি, হলোটা কি হলো এটা যে আমরা স্কুলে দেখতাম এক একটা বাচ্চা থাকতো যে একটু শক্তিশালী এবং সবার টিফিন কেড়ে খেয়ে নিত। তারপর হঠাৎ দেখতাম কোনো রোগা বাচ্চা, সে হয়তো প্রতিবাদ করলে সে তখন পিছনে পালাতো। তো এই রকমই ব্যাপারটা হলো, আমাদেরকে কম শক্তিধর দেশ মনে করে, সত্যি আমরা আমেরিকার তুলনায় আমাদের শক্তি, সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি অনেক কম, চীনের তুলনায় কম, কিন্তু সেইটা মনে করে উনি একটা ভুল চাল খেলে দিয়েছিলেন। এবং তাতে যেটা করেছেন, সেটাতে বছরের পর বছর ধরে একটু একটু করে আমেরিকার বহু রাষ্ট্রপতি এবং বহু সংস্থা ভারতের সাথে একটা ভদ্র জায়গায় নিয়ে এসেছিল, সেটাকে উনি এক লাথি মেরে ভেঙে দিয়েছিলেন। তো এইবার সেটাতে হচ্ছে কি, যে ক্ষতিটা তো ভারতেরও হবে, ভারত ব্যবসা বাণিজ্য হারাবে, কিন্তু ক্ষতিটা ওনাদেরও হবে। আমাদের ক্ষতি অর্থ দিয়ে মাপা হবে, ওনাদের ক্ষতি অন্য জায়গায় মাপা হবে। ওনাদের চীনের সাথে যে ধরম মহরম, তাতে ভারত পিছিয়ে যাবে। তো সেটা উনি বুঝেছেন। এবং আপনি আমাকে একটা ফটো পাঠিয়েছিলেন, তিন মূর্তির ফটো, কিছুদিন আগে, সেটা নিয়ে একটা আপনার সাথে প্রোগ্রাম করেছিলাম। ওই তিন মূর্তির ফটোটা দেখে আমেরিকার যারা বোঝে, এনার মতো ব্যবসাদার মানুষ না, যারা আমেরিকার স্বার্থটা বোঝে, তাদের শির ধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেছিল। এইবার কি হবে? তো সেইখানে, কারণ তিনটে দেশ, চীন, রাশিয়া আর ভারত, তিনটেই নিউক্লিয়ার পাওয়ার, তিনটে নেভি, আর্মি, এয়ারফোর্স বিশাল। জনসংখ্যা যদি এই তিনটে দেশের অ্যাড করেন আর জমি অ্যাড করেন, তো পৃথিবীতে আর কিছু নেই সমুদ্রগুলো ছাড়া। কারণ রাশিয়া এত বড় যে আমেরিকার থেকে আপনি 4 গুণ সাইজে বড় বলতে পারেন, আর চীন আর ভারত বা রাশিয়া আমাদের থেকে অনেক সাইজে বড়। এইবার হলো কি, এইগুলো যদি যোগ হয়ে যায় একসাথে, তাহলে কি হতে পারে সেটার একটা ঝলক। কিন্তু এটাই কি ওনার উদ্দেশ্য ছিল? আমার মনে হয় না। ভারতের যেটা উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী, যে একটা সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার, যে যদি এটাকে ফেরানো যায়। কারণ আমাদেরও আমেরিকার প্রয়োজন আছে, কারণ টেকনোলজি আমরা তাদের থেকে নিই, আমরা তাদেরকে জিনিস বিক্রি করি, অর্থ পাই। কিন্তু তার জন্য ভারতবর্ষ 40টা দেশের সাথে চেষ্টা করছিল বাণিজ্য, মানে বাণিজ্য যোগাযোগ করবার, অনেক সাকসেসফুল হয়ে গেছে অনেকগুলো দেশের সাথে। আমি নাম বলে বলছি, জাপান, থাইল্যান্ড, আপনার ইউএই, এদের সাথে সাকসেসফুল হয়েছে, রাশিয়া, যে আমরা তাদেরকে বিক্রি করব, যেটা আমাদের ঘাটা পড়বে। কিন্তু এখন যদি আমেরিকার সাথে হয়ে যায়, তাহলে আবার কি হবে, আমাদের ওটাও থাকবে আর নতুন ব্যবসাও আসবে, সেটা আমাদের জন্য ভালোই হবে। এটার জন্য একটা চোখে চোখ রাখবার দরকার ছিল। সেটা এক সময় আমরা দেখেছিলাম, বহু বছর আগে ভিয়েতনাম রেখেছিল, হালে আমরা 4-5 বছর আগে দেখেছিলাম আফগানিস্তান রেখেছিল। এবং ভারত তো এমন ভাবে রাখলো, একটা নোংরা শব্দ ব্যবহার না করে, একটা খারাপ কথা না বলে। উনি আমাদের অনেক অপমান করেছেন ভারতকে। যেমন উনি বলেছেন ভারত একটি মৃত ইকোনমি, পৃথিবীর চতুর্থ বা তৃতীয় বৃহত্তম ইকোনমিকে উনি মৃত ইকোনমি বলেছেন। ওনাদের গ্রোথ রেট 3%, আমাদের গ্রোথ রেট 6.5%। তো এইটা, এই মানে বাবা মায়ের বা দাদুর পয়সার অহংকারে উনি এটা বলেছেন। এটা বুঝতে পারেননি যে এই বলাতে ওনাকেই লোকে মিথ্যাবাদী বলবে, বাকিরা তো পৃথিবীটা তো দেখছিল। দ্বিতীয় কথা হচ্ছে, উনি বলেছেন যে ভারতকে আমরা হারিয়ে ফেলেছি। তৃতীয় কথা, উনি বলেছেন যা যা ইচ্ছে করুক, আর ভারত আর রাশিয়া একসাথে মিলে যাক। এবং উনি সাজা দেওয়ার কথা বলেছেন, বলেছেন 50%, 100%, 200% ট্যারিফ লাগাবেন। তারপরে উনি দেখলেন যে এগুলোতে লাভ হলো না, কারণ উনি যেটা দেখেন পৃথিবীটাকে ব্যবসাদারের ট্যারিফ দিয়ে, যে ট্যারিফ আর ট্যাক্স হলেই সব খুন মাফ হয়ে যাবে, এরকম তো হয় না। ভারতের তো সম্মান আছে। উনি পাকিস্তানের আর্মি চিফের সাথে লাঞ্চ করছেন এবং বারবার বলছেন যে ভারতের আর পাকিস্তানের যুদ্ধটা নাকি উনি থামিয়েছেন। ভারত একটা কথা বলেনি। বাট একটা মৌন থাকাটা কিন্তু অনেক বড় কথা বলা। মৌন থাকা মানে না এমন না যে চুপ করে আছে ভয়। মৌন থাকা বলে তুমি যেটা চাইছো আমি সেটার সম্বন্ধে জবাবই দিচ্ছি না,
তার মানে কি? তার মানে আমি বলছি তুমি কিছুই করোনি ভারত পাকিস্তানের। এবং পরের দিকে প্রধানমন্ত্রী অপোজিশনের চাপে পড়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন আমাকে কোনো দেশের কেউ সম্পর্ক করেনি ভারত পাকিস্তানের যুদ্ধ করবার জন্য, ডাইরেক্ট বলেছিলেন। তার বেশি উনি অসভ্য কথা মুখ দিয়ে বার করেননি। এবার আসি যে এইটা এইটা কেন করলেন ট্রাম্প। ট্রাম্পের একটা ব্যাপার ছিল যে আমি সবকিছু সলভ করে দিতে পারবো। এই ইউক্রেনের যুদ্ধে আমি যেদিন পাওয়ারে আসবো তারপরের দিন সকালে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দেবো। ইউক্রেনের যুদ্ধ তো আরো দাবিয়ে চলছে। ইসরায়েলের যুদ্ধ বন্ধ করে দেবো। কালকে দেখলাম ইসরায়েল আবার অন্য দেশে অ্যাটাক করছে, যারা প্যালেস্টাইনের যে হামাসের দলগুলোকে, যারা ওখানে সাপোর্ট দিচ্ছে, সেই সব দেশে গিয়ে অ্যাটাক করছে। তো সেই যুদ্ধটা বন্ধ হয়নি। ভারত পাকিস্তানের যুদ্ধ নাকি উনি বন্ধ করেছেন। ভারতবর্ষ বলছে যে হাতে পায়ে ধরেছিল তাই আমরা আর মারিনি আর কি। হ্যাঁ, এইবার হচ্ছে যে মুখের কথা তীরের মতো, একবার বেরালে পরে মলম দিলেও ক্ষত একটা থেকে যায়, কিন্তু দাগ একটা থেকে যায়। তো এই যে কথাগুলো উনি বলেছেন উনি ফেরত নিতে পারবেন না। আর আমাদের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের কোনো মন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী, কোনো বড় মন্ত্রী বা কোনো বড় মিডিয়া কেউ একটাও নোংরা কথা আমেরিকার সিটিজেন বা আমেরিকার রাষ্ট্রপতি সম্বন্ধে সেরকম ভাবে বলেনি। তো সেইখানে আমাদের জয়, যে আমরা নৈতিক জয় ছাড়াও ডাইরেক্টলি এখন ওনার এই পিছু হটা দেখে হাসি পাচ্ছে। এত ক্ষমতা, তারপরে পিছু হটছেন। মোদী অত্যন্ত ভালো বন্ধু, ভারত আমার বন্ধু, আমরা ট্রেড ব্যারিয়ার দেখবো, মানে উনি যেটা বলতে চাইছেন যে আমরা এবার ট্যারিফটা কমিয়ে দেব, তোমরা ভয় পেও না, তোমরা রাগ করো না, আমরা তোমাদের সাথে আছি। এই সুমতিটা কেন হলো? কারণ কিছুদিন আগে কোয়াড বলে একটা জিনিস তৈরি করা হয়েছিল, অস্ট্রেলিয়া, জাপান, ভারত আর আমেরিকা মিলিয়ে। এটাতে ওনাদের কি রোল? ওনাদের রোল যে ওনারা পৃথিবীটাকে চালাবেন, আর সেখানে চায়না বড় একটা শক্তি উঠে আসছে। তো দক্ষিণ চায়না সি যেটাকে আমরা বলি, সেই সাগরের যা দাপাদাপি চলবে সেখানে ওনারা কোয়াড বলে একটা সৃষ্টি করেছিলেন। সেটা ভালোভাবে এগাচ্ছিল এবং 4টে মেম্বার থেকে 7টা 8টা মেম্বার হচ্ছিল। ভারতের জন্য ভারতের লিডারশিপ চায় যারা, এমন কিছু দেশ আছে, ফিলিপাইন্স, যারা এই চায়নার দক্ষিণ সাগরের সাউথ চায়না সি এর ব্যাপারে সাফার করেছে, তারাও জয়েন হয়ে গিয়েছিল। জাপান তো ছিলই, অস্ট্রেলিয়া ছিল। এইবার সেইখানে, এইবার তো ভারত অতটা ইন্টারেস্ট নেবে না। যেমন সার্ক, এক সময় ভারত সার্ক নিয়ে ইন্টারেস্ট নিয়েছিল, তারপরে পাকিস্তানের এই ব্যাপার স্যাপার দেখে ভারত এখন সার্ক থেকে প্রায় অফ করে দিয়েছে। তাতে লসটা কাদের হচ্ছে? সার্ক কান্ট্রিদের হচ্ছে। ভারতের তো কোনো লস হচ্ছে না, ভারতের তো পয়সা বাড়ছে। তো এইখানে একটা আমি বলবো যে আমেরিকাকে আমরা শত্রু বানাইনি। আমরা আমেরিকার যে মানে ভারতবর্ষ, যে আমেরিকার যে মহান শক্তিধর রাষ্ট্রপতি, তার কিছু আচরণের ভারতবর্ষ খুব তীব্রভাবে কোনো নোংরা শব্দ ব্যবহার না করে প্রতিবাদ করেছে। আমার মনে হয় তিনি ভুল সংশোধন করবার ইচ্ছা জানিয়েছেন, তার সম্মতি হয়েছে। এবং ওভারঅল এতে ভারতেরও লাভ হবে, আমেরিকারও লাভ হবে। কারণ ভারতের বাজারটা ভারত ফেরত পাবে, ট্যাক্স গুলো যদি কমে যায় এবং আমরা টেকনোলজি তাদের থেকে নিই। এবং আমেরিকার এটা লাভ হবে যে ওরা যদি মনে করে যে আমরা ওদের কাপড় কিনবো না, তো ওদের থেকে কিছু বেচবো না, তো তাতে আমাদের একটু অসুবিধা হতে পারে। বাট ওনাদের যেটা ইচ্ছা, সেই ইচ্ছাটা তো পূর্ণ হবে না। ওনারা কি চান? যে চীনের থেকে আগে থাকবেন। কতদিন থাকবেন আমরা জানি না, বাট চীনের যেভাবে অগ্রসর হচ্ছে চীন, তাতে সন্দেহ আছে কতদিন থাকতে পারবেন। তো সেইখানে চীনকে ওনারা, ভারতকে নিয়ে লিখতে গিয়ে উনি বলেছেন চীনের মতো অন্ধকার একটি জগতে ঢুকে গেল ভারত। তো চীনকেও গালাগালি দিলেন। এগুলো বলতে নেই, এগুলো মনে রাখতে হয়। যেমন চীন নিয়ে আগেও বলেছেন উনি যে করোনা ভাইরাস না, ওটা চায়না ভাইরাস। এই রকম কথা বলতে নেই। এবং এই কথাগুলো ইমম্যাচিওর পলিটিশিয়ানরা ইউজ করে। আমাদের কিন্তু কোনো পলিটিশিয়ান, আমি পার্টি লাইনের বাইরে গিয়ে বলছি, আমাদের কোনো পলিটিশিয়ান কোনো দেশের প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রপতিকে এরকম বলবে না। নরসিমা রাও বলেননি, মনমোহন সিং বলেননি, বা অটল বিহারী বাজপেয়ী বলেননি, নরেন্দ্র মোদী বলেননি। কারণ ভারত একটা সভ্যতা, সভ্যতা কথাটার মধ্যে বর্বরতার ব্যাপারটার অবকাশ নেই। সেইটা এখানে দেখতে পাই যে অর্থের সাথে কিছু বর্বরতার ব্যাপার, যে আমি এটা করবো আর না হলে এরকম করে মারবো, যে আমার কাছে নিউক্লিয়ার বোম আছে আমার কাছে। তো কিং জন, নর্থ কোরিয়ার আর আমেরিকার রাষ্ট্রপতির মধ্যে কিছু তো বিহেভিয়ারাল পার্থক্য উচিত, দেখতে পাই না। বাট এখন এটা দেখে আনন্দ হলো সকালবেলায়, যে তাহলে হয়তো এই যে টেনশনটা চলছিল, আমাদেরও ট্রেডার্স যারা যারা যে সমস্ত জিনিস আমরা আমেরিকাকে বিক্রি করি, সেই সমস্ত জিনিস প্রায় $40 বিলিয়ন আমাদের ট্রেড ডিফিসিট। তো সেই ট্রেডারদের তো মাথার ঘুম উড়ে গেছিল, যে ঠিক আছে, তারা জানছিল যে প্রাইম মিনিস্টার কিছু চেষ্টা করছেন, এবং এই যে জিএসটি তে দাম কমানো, সেটাও তার ওই চেষ্টারই একটা ছোট্ট অংশ। তো বাট সেটা কবে হবে, এবং সেখানে যদি ফট করে এটা সলিউশন এসে যায়,
তাহলে আমার মনে হয় আমাদের এগিয়ে যাওয়া উচিত। কারণ আমাদের সাথে ওনার যে ডিফারেন্স, আমাদের প্রধানমন্ত্রী তিনি নিজের ইগো বা নিজের সম্মানটাকে হজম করে দেশের ভালোর জন্য আবার ওনার সাথে হাত মেলাতে রাজি আছে না। এরা হচ্ছে কি যে আগে নিজের অহংকার, নিজের অর্থ, নিজের খ্যাতি, নিজের নোবেল পিস প্রাইজ, নিজের ব্যবসা বাণিজ্য, আর তারপরে দেশের কথা চিন্তা করব। তো এই এই জায়গাটায় আমি পজিটিভ ভাবে চিন্তা করছি, মনে হচ্ছে ভালো কিছু উঠে আসবে এখান থেকে। এবং আমেরিকা তো সত্যিই বৃহত্তম দেশ, এবং আমাদের বন্ধু তো কোনো কালেই সেরকম ছিল না। বাট কিছু জিনিসপত্র আমরা কিনেছি রিসেন্টলি, আমরা কতগুলো ভালো হেলিকপ্টার পেয়েছি আমেরিকার থেকে। একটা হেলিকপ্টার ছিল রাজস্থানে ডিপ্লয় হয়েছে। আমরা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পেয়েছি, খুব বড় ট্রান্সপোর্ট, বিশ্বের সব থেকে বড় হারকিউলিস। তো এইগুলো তো আমাদের প্রয়োজন আছে, আমরা বাজারে কিনতে চাই। তো সেইগুলো যদি ন্যায্য দামে পাই, হোয়াই নট। এবং তারাও যদি আমাদের জিনিস কেনে, তাহলে একটা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ থাকবে। এবং গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে খালি ব্যবসার যা কাপড় কিনবো আর এটা দেবো তা না, টেকের মধ্যে স্ট্র্যাটেজি এবং কূটনীতি সেগুলো থাকে, সেটাও বোধহয় বুঝতে পেরেছেন। এবং আমার মনে হয় এটা একটা আনন্দের দিক। কিন্তু মানে বিশ্বাস করা যায় কি ডোনাল্ড ট্রাম্পকে? তাছাড়া ট্রাম্প এগিয়ে আসছেন মানে কি আবার ভারত চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে যে সম্পর্কটা কন্টিনিউ করছিল, সেটা কি কোথাও বাধা পাবে বা বাধা দেওয়া উচিত? বা নরেন্দ্র মোদী কি বাধা, মানে ওদিকটা কি আটকাবেন বা কাট আপ করবেন, নাকি উনিও একটা খুব এমন একটা রোল প্লে করবেন যে সব দিকটা যাতে বজায় থাকে? আপনার কি ধারণা? খুব ইন্টারেস্টিং প্রশ্ন করলেন আপনি শফিকুল। কূটনীতি হচ্ছে তারের উপর দিয়ে হাঁটা, ব্যালেন্স করে। এবার চীনের সাথে যেদিন আমরা যুদ্ধ করব সেদিন না হয় যুদ্ধ করব, বাট যতদিন যুদ্ধ না করব, ব্যবসা বাণিজ্য যদি করতে থাকি, তাহলে দুই দেশেরই কিছু গরিব মানুষের কিছু পয়সা হয়। এইটা যারা অনেক অনেক গরিব মানুষের পিতা, মানে ধরুন চীনের রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, আমাদের দুই দেশেই গরিবের সংখ্যা প্রচুর। তো তাদের এইটা একটা প্র্যাকটিক্যাল জায়গা। সেইখানে আমার মনে হয় যে চীনের সাথে ব্যবসা বাণিজ্য চলতে থাকবে। একটু রিলেশনশিপটা ভালো হয়েছে, বাট এমন না যে চীনের সাথে গলায় জড়িয়ে ধরে কোনো রিলেশন হয়েছে। একটা মিটিং হয়েছে, সেটা তো হয়। এবং আপনাকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যখন যুদ্ধ চলে আমরা কিন্তু তখন পাকিস্তানের সাথেও মিটিং করি। এবং আমি যুদ্ধ চলা ছাড়াও অন্যান্য জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় গিয়ে, সেখানে পাকিস্তানও গেছে, আমিও গেছি, তাদের সাথে খেয়েছি, কথা বলেছি, আবার যখন দরকার হবে যুদ্ধ করব। তো কূটনীতি আর যুদ্ধে আর্মির লোকেরা গুলি করার মধ্যে দুটো ডিফারেন্স আছে। যদি রাজায় রাজায় কথাই না বলতে পারে, তাহলে তো কোনোদিন যুদ্ধ থামবেই না। তো ফলে সেইটা একটা ঠিক জায়গায়। এবার রাশিয়ার সাথে আমাদের কোনো চিন্তা নেই। রাশিয়া ভারতের সম্পর্ক এত বছর হয়ে গেছে যে এখন রাশিয়া ভারতের সম্পর্ক খারাপ করবার জন্য সত্যিই মেহনত করতে হবে। এবার চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলুক ভালোভাবে, আমেরিকার সাথে যেমন চলছিল আবার যদি সেরকমটি হয়ে যায় ভালো। এবং আপনি যদি দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, এরাও ভারতের দিকে ঝুঁকছে এখন অর্থনৈতিক কারণে। না, আমি 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 তাদের জানতে দেশে চাইছি দেবাশিস দা, সেটা হচ্ছে যে ওই যে আবদার করবেন না তো ট্রাম্প যে আমি আপনার সঙ্গে সম্পর্ক রাখছি, তার মানে চীনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক রাখা চলবে না, মানে এই আবদারটা মানে এত খামখেয়ালি ডোনাল্ড ট্রাম্প। আমি সেই জায়গাটা ভাবছি আর কি, যে আবার আবদার করে বসবেন। মোদি তো মানবেন না, মোদি নিজের মতো করে চলার চেষ্টা করবেন। আমি ট্রাম্পকে কতটা বিশ্বাস করা যায় সেটাই বলছি আর কি। হ্যাঁ, একদম ঠিক কথা আপনি যেটা বলছেন, যে ওনাদের কিছু হয়তো বাধ্যতামূলক ভাবে এই জায়গাটায় ওনারও তো ভালো লাগছে না এরকম ভাবে পোস্টটা দিতে। এতদিন গালাগালি দিয়েছিলেন, এখন আবার বুকে জড়িয়ে ধরছেন, যেটা আপনি বলছেন। তো নিশ্চয়ই ওদের একটা প্ল্যান আছে, কিছু পাওয়ার, কিছু প্রাপ্তির আশা। এবং ভারত হয়তো নিজেদের ভাবে বিচক্ষণ ভাবে ঠিক কতটাই ততটাই দেবে, যতটা ভারতের সাপও মরবে আর লাঠিও ভাঙবে না ওভারঅল। এবং এইটাই একটা ট্র্যাপিজের খেলা, যেখানে সেইটা আমরা দেখছি দক্ষভাবে আমাদের দেশের লোকেরা খেলছেন, আমাদের বিদেশ মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, যে যেখানে অনেকগুলো দেশের সাথে ভালো সম্পর্ক হচ্ছে এবং একটা বড় যুদ্ধ হলো, আমরা দেখলাম অপোজিশন লিডাররাও সেখানে গেলেন, গিয়ে আমাদের দেশের হয়ে কথা বলে আসলেন। আমরা দেখলাম ওয়েসি কে দেখলাম গিয়ে বিদেশে গিয়ে কথা বলতে, আমরা শশী থারুরকে দেখলাম, রুলিং পার্টির বাইরে অনেক লোক। হ্যাঁ, আমরা সুপ্রিয়া সুলেকে দেখলাম গিয়ে বিদেশে গিয়ে ভারতের ড্রাম বাজাতে। আগে আমরা অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি বিদেশে গিয়ে ইউনাইটেড নেশনে ভারতের হয়ে স্পিচ দিতে অপোজিশন লিডার হিসাবে। এইগুলো ভালো জিনিস, এবং এই খেলাটাতে আমাদের জিততে হবে। ভারতের গ্রোথ দরকার, ভারতের রুটি দরকার, ভারতের ব্যবসা বাণিজ্য দরকার, ভারতের মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস তারা উপরে উঠতে চায়। তো সেইখানে আমার মনে হয় যে সম্পর্ক বজায় রেখে আড়ি না করে চলা উচিত। এবং যেইটুকুনি মেসেজ দেওয়ার ছিল যথেষ্ট হয়েছে। ইনি যদি এবার সামনে এগিয়ে আসেন, আমাদেরও হাত সামনে এগানো দরকার। ওকে, অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস, অনেক ভালো ব্যাখ্যা আপনি দিলেন, ভালো থাকবেন।
দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস একটা ব্যাখ্যা দিলেন, এবং যেটা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প উনি তো পোস্ট করেছেন, ওই যেটা বললাম যে বুকে আসুন, এতক্ষণ অনেক কথা তার আগে বলেছেন, আর নরেন্দ্র মোদীও ওয়েলকাম জানাচ্ছেন পুরো বিষয়টাকে। এখন দেখা যাক কীভাবে এটার একটা সমাধান হয়। আর মানে বেশি বিশ্বাস নিশ্চয়ই নরেন্দ্র মোদীও করবেন না, বেশি ভরসা করবেন না, বা ওনার সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে আবার এদিকটা চটিয়ে পুরোপুরি নস্যাৎ করবেন না। নিশ্চয়ই উনিও কূটনৈতিক চাল চালবেন, যে চালটা চেলেই আজকে ট্রাম্পকে কার্যত মাথা নত করতে বাধ্য করেছেন। ফলে নরেন্দ্র মোদী যে চালটা দিয়েছেন যে তুমি হতে পারো আমেরিকা, তোমার অনেক পয়সা থাকতে পারে, কিন্তু আমারও বুদ্ধি আছে, আমরাও কূটনৈতিক চাল চালতে পারি, আমরাও বিশ্বের কাছে একটা গ্রহণযোগ্য হতে পারি। ফলে এই যে চালটা চেলে দিয়েছেন না, তাতেই পুরো কাত ডোনাল্ড ট্রাম্প। দেখুন কিভাবে উনি বলছিলেন কত কি, আর এখন কিভাবে গড়িয়ে আসছেন, আসুন কথা বলবো। তো যেটা বুঝতে পারছি দর্শক, যে শুল্ক যেটা চাপানো হয়েছে 50% অতিরিক্ত, তো সেটা মনে হচ্ছে এবার নিচের দিকে নামানোর চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প, যাতে করে ভারতকে আবার নতুন করে সেই বন্ধু হিসেবে ফিরে তারা পেতে পান আর কি, সেই চেষ্টা এখন চলছে। তার মানে এটুকু বুঝতে পারছি দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ভারতের গুরুত্ব বিশ্বের দরবারে কতটা। সবাই ডাকছে, রাশিয়া বলছে আসুন, চীন বলছে আসুন, আমেরিকা বলছে আসুন, আর নরেন্দ্র মোদী বলছেন দেশের জন্য যেখানে গেলে ভালো হয় সেখানেই আমরা যাব। ফলে এই হচ্ছে নরেন্দ্র মোদীর অবস্থান। মানে আমি জানি না এর আগে কখনো এইরকম দেখেছেন কি না, যে আমেরিকার মতো দেশকে গুড়িয়ে দেওয়া, ভারত গুড়িয়ে যাওয়া বলে না, এইরকম আমি জানি না অতীতে কবে দেখেছেন আপনারা ভারতের এই অবস্থান, যে চোখে চোখ রেখে বিকল্প চাল চেলে আমেরিকার মতো দেশকে কার্যত পায়ে পড়ার মতো পজিশনে নিয়ে চলে এসেছেন নরেন্দ্র মোদী। দর্শক বলবেন আপনারা যদি এই নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।